2 দিন আগ থেকে আমাদের এজেন্টদেরকে টার্গেট করে করে বাড়িতে হামলা করা, আগুন দেওয়া। আমার এখনো প্রায় 2 শতাধিক হসপিটালে ভর্তি আছে আমার যারা এজেন্ট ছিল। আচরণবিধি আমরা কোনোভাবেই লঙ্ঘন করতে চাইনি। আচ্ছা, আমরা যে টাকা দিয়ে ইলেকশন করছি, আমার প্রতিপক্ষ যিনি পাশ করে আসেন তিনি হয়তো এক রাত্রে তার চেয়ে বেশি টাকা খরচ করছে। সব দল আলোচনা করে যে বিষয়গুলোতে একমত হবে সেটাকে আমরা জুলাই সনদে আনবো, বাকিগুলো রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে দিবে। শুধু এই জায়গাটায় থাকলে বিএনপির সঙ্গে এই দূরত্ব এবং এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচাল এটা হতো না। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে ফারাবী হাফিজ। পরিচয় করে দিই যারা আমাদের সাথে আছে। অতিথি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, এমপি, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্ত, সাধারণ সম্পাদক G9। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করি ডাক্তার সাখাওয়াত হোসেন আপনাকে দিয়ে। বাংলাদেশে আপনাদেরকে মনে করাই দিই, একটা সময় আপনি সবচাইতে বেশি সমালোচক ছিলেন আওয়ামী লীগের সময়, যখন আপনি টকশোতে আসতেন সবচাইতে বেশি সমালোচনা করতেন, এবং কিছুক্ষণ আগে সেই বিষয় নিয়ে কথা হচ্ছিল। মনে করিয়ে দিই যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী শাহজাহান খান সড়কে বাস চালানোর যোগ্যতা সম্পর্কে বলেছিলেন যে গরু ছাগল চিনলেই তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেওয়া উচিত। আরেক সাবেক মন্ত্রী সাহারা খাতুন, তিনি ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় ঢাকার মানুষকে ঘরে তালা দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। আরেকজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন খান আলমগীর, তিনি বলেছিলেন হরতাল সমর্থকরা পিলার ধরে ধাক্কাধাক্কি করার কারণেই নাকি সাভারের রানা প্লাজা ধসে পড়েছিল। আপনাকে একটু আজকের ঘটনাটা নিশ্চয়ই আপনি জানেন যে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম তিনি বলেছেন যে সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। মন্ত্রী বলেছেন, সুনির্দিষ্টভাবে যদি বলি, সড়কে পরিবহনে চাঁদা যেটা বলা হয় সেটা আসলে চাঁদা হিসেবে আমি দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে, এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকেই বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে জোর করে যেটা নেওয়া হয় বা বাধ্য করা হয় সেটাকে চাঁদাবাজি বলবেন নাকি মাস্তানি, ডাকাতি, ছিনতাই বলবেন? ওকে, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের সঙ্গে আলোচনায় হান্নান মাসুদ এই এমপি হওয়ার পরে প্রথম আমরা বসছি এবং বাংলাদেশের এবারে বোধহয় সর্বকনিষ্ঠ পার্লামেন্ট মেম্বার, তাকে আমি মাননীয় সংসদ সদস্য হিসেবে আজকে পাশে বসছি। তো অভিনন্দন জানাই এবং তিনি ভবিষ্যতে ভালো করবেন, কারণ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নেতৃত্বেও নিয়ে বেরিয়ে আসা সংসদ সদস্য, এদের দিকে মানুষ তাকিয়ে থাকে। পরিবর্তিত রাজনীতি দেখবার জন্য আমার নিজেরও সেই আকাঙ্ক্ষা আছে এবং থাকবে। কাইয়ুম ভাই আছেন, তার জন্য শুভেচ্ছা রইল, যারা শুনছেন তাদের জন্য। এই প্রোগ্রামের আগে একটা গান নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের। খুলনার অঞ্চলের আঞ্চলিক ভাষার একটা গান একজন শিল্পী একটু ভিন্ন ঢঙে ইনি গাইতেন যে তোমার 2টা চোখ 2টা কান কিন্তু একটা মুখ, তো বেশি শুনবা বেশি দেখবা কিন্তু কথা কম কবা। এই কথার জন্য অনেকে অনেক ক্ষতির শিকার হয়েছে, নিজে ক্ষতির শিকার হয়, দলকে ক্ষতিগ্রস্ত করে, তার পুরো কমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করে বেশি কথা বলতে গিয়ে। এবং আমার ধারণা আমরা যারা টক শো করি তারা বেশিরভাগই একটু কথা বলতে পছন্দ করি, কিন্তু কথা বলতে পছন্দ করলেও সবসময় সব যে না বলার যে আত্মনিয়ন্ত্রণটা এটাও সবার রাখতে হবে। মাননীয় সড়কমন্ত্রী রবিউল তিনি যে কথাগুলো বলেছেন এটা খুব প্রয়োজনীয় ছিল না আমার মতে। আপনার মতে সেটা কি ভুল বলেছেন? প্রথম বলছি খুব প্রয়োজনীয় ছিল না, মানে একটু অতিকথন। এটা তাকে কেউ জিজ্ঞেস করেনি,
সড়কে তো চাঁদাবাজি আছে, এটা সত্য। তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন, জি। তিনি খতিয়ে দেখবেন এবং কোনো অন্যায় থাকলে তার প্রতিকার করবেন, এটাই তার বক্তব্য যথেষ্ট ছিল। কিন্তু তিনি একটু ওই যে কথা বেশি বলতে পছন্দ করার কারণেই হয়তো একটু আগবাড়িয়ে অনেক কথা বলে ফেলেছেন, যেটা নিয়ে এখন ট্রোল হচ্ছে, সমালোচনা হচ্ছে। এখন তিনি যেই ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা মানুষ গ্রহণ করেনি, এটা আমি আজকে সংবাদ মাধ্যম, ভার্চুয়াল মিডিয়া সহ সব জায়গায় দেখেছি। সেই ক্ষেত্রে তিনি যদি এখন বুঝতে পারেন যে হ্যাঁ, তিনি যেই কনসেপশন নিয়ে এগোচ্ছেন সেটা ঠিক কনসেপশন হিসেবে মানুষ গ্রহণ করছে না, সমঝোতার ভিত্তিতে হলো, এই সমঝোতা কি বাধ্য করার সমঝোতা কিনা সেটাও তো একটা বিষয়। এবং এই যে সেটাকে আপনি চাঁদাবাজি না বলে হাদিয়া বলেন, সমঝোতার ভিত্তিতে দিলে হাদিয়া বলেন, না হয় ডোনেশন বলেন, অথবা চাঁদাবাজি হিসেবে আপনি বলেন, যাই বলেন, আলটিমেটলি এর খেসারতটা তো জনগণের উপর গিয়ে পড়ে। এই টাকাটা যে এইভাবে নিচ্ছে, সেই টাকার ব্যবহার কোথায় হচ্ছে, এটার সুবিধাভোগী কারা হচ্ছেন, শ্রমিক নেতারা যেভাবে ফুলে ফেঁপে ওঠেন এবং জনগণের উপরে প্রেশারটা কিভাবে পড়ে, শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সবাই ব্যবহৃত হয় কিন্তু গুটি কয়েক নেতৃত্ব দানকারীরা কিভাবে বিপুল বৈভবের মালিক হন, এটা তো দেশের মানুষের জানা। সেইখানে এইটাকে এইভাবে সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই। অতীতে অনেক বড় বড় নেতারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখন যদি কেউ ওই পথ ধরেন, তাদের এটা ভুল পথ ও পদ্ধতি, সেটা তারা উপলব্ধি করবেন যখন বুঝতে পারবেন যে সাধারণ মানুষ এটা এই ধরনের কথা গ্রহণ করছে না। এই ভুল বুঝতে পেরে যদি নিজেদেরকে শুধরে নিয়ে আমি সেটা প্রত্যাশা করি। একটা কথা দিয়েই তার সমগ্র রাজনীতি, এতদিনের আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী অবস্থান সব নাই হয়ে যায় না। যদি তিনি বুঝতে পারেন যে হ্যাঁ, এ ধরনের কথা বললে সেটা মানুষের জন্য মানুষ গ্রহণ করে না, দলের জন্য ভালো না, তার নিজের জন্য ভালো না, ভবিষ্যতের জন্য, কালচারের জন্য ভালো না, আমরা যে পরিবর্তিত রাজনীতি চাই। আর যদি কেউ উপলব্ধি না করেন, তার অবস্থানে অনড় থেকে আবার নতুন ব্যাখ্যা দিতে চান জাস্টিফাই করে, তাহলে সেটাও কিন্তু খুব ভালো প্র্যাকটিস হয় না। তো আমরা তো পরিবর্তিত রাজনীতি প্রত্যাশা করছি, এত বছর ধরে বলে আসছি। এবং আমার জন্য সমস্যা হচ্ছে, আমি বিএনপির পথধারী কেউ না হলেও বিএনপিকে আমি ভালোবাসি, সমর্থন করি এবং একটা বেটার বিএনপি চাই। যে কারণে এত বছর ধরে আমি ধারাবাহিকভাবে বহু বছর ধরে বিরোধী দলের সরকারের সমালোচক। আমি 16.5 বছরের আওয়ামী লীগের সমালোচক, তার আগে 111 সরকারের সমালোচক, তারপরে এই সরকারের সময় তাদের অন্যায্য কাজের আমি সমালোচক। এখন আমার জন্য এটা একটা সংকট যে আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার দলের লোকরা যদি অগ্রহণযোগ্য কথা বলেন, না পারি তাদের পক্ষে দাঁড়াতে, না পারি তাদের সমালোচনা করতে। তো তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যারা বিএনপিকে ভালোবেসে বিএনপির ভালোটা চাই, তাদেরকে যেন এরকম বিব্রতকর পরিস্থিতিতে না ফেলেন। আচ্ছা, ধন্যবাদ। হান্নান মাসুদ, আপনি এবারে নির্বাচন করলেন, আপনাকে অভিনন্দন। এই সংসদের সর্বকনিষ্ঠ, ছোট, আপনি কত হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ এমপি যিনি সংসদে গেলেন, আপনি তো লাকি নিশ্চয়ই, তাই তো? আচ্ছা, বলতে পারি লাকি। তো এই নির্বাচন করতে গিয়ে আপনি নির্বাচিত হয়েছেন 11 দলীয় ঐক্য থেকে। একই আসনে আপনার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক তিনি প্রার্থী হয়েছিলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে নির্বাচন করেছেন। তো বাবা ছেলে দুই দলের পৃথকভাবে লড়াই করলেন, এটা কি আপনাদের স্ট্র্যাটেজি ছিল? যে ধরেন যে আপনি এবং তিনি আবার দেখলাম যে 500 কয় ভোট পেয়েছেন, তাকে ভোট দিল কারা? আপনারা কি সত্যি সত্যি বৈরিতা সম্পর্কের মধ্যে ছিলেন, নাকি আনন্দের মধ্যে ছিলেন, নাকি এটা একটা পলিসি ছিল যে হ্যাঁ, একই কেন্দ্রে যখন তোমার পোলিং এজেন্টও থাকবে, আমার পোলিং এজেন্টও থাকবে, তাতে বিরোধীদেরকে ঘায়েল করা সুবিধা হবে? মানে কি ছিল ব্যাপারটা আসলে? আমি এটার বড় কোনো ব্যাখ্যা দিব না, তবে বলবো যে হচ্ছে এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল। যেহেতু হচ্ছে আমি যে অঞ্চল থেকে ইলেকশন করতেছি, সেই অঞ্চলটার আঞ্চলিক পরিবেশ হচ্ছে সেখানকার লোকাল পরিবেশ এর ক্ষেত্রে এটা প্রয়োজন ছিল আর কি। যেমন আমার প্রায় 25টা কেন্দ্রে ধানের শীষের এজেন্ট ছাড়া আর কোনো এজেন্ট, বিএনপি বিদ্রোহী প্রার্থী 2 জন ছিল, জাতীয় পার্টি ছিল, গণ অধিকার পরিষদ ছিল,
এরপর হচ্ছে এলডিপিরও প্রার্থী ছিল, কাউকেই ঢুকতে দেয়নি 25টা কেন্দ্রে। এর বাইরেও 20-25টা কেন্দ্রে শুধু আমার এজেন্টকে ঢুকতে দেয় নাই। মানে হচ্ছে সেই দিন থেকে 2 দিন আগ থেকে আমাদের এজেন্টদেরকে টার্গেট করে করে বাড়িতে হামলা করা, আগুন দেওয়া, ঘরবাড়ি লুট করা, দোকানপাট লুট করা, আঘাত করা, কোপানো। আমার এখনো প্রায় 2 শতাধিক হসপিটালে ভর্তি আছে আমার যারা এজেন্ট ছিল। এই 2 শতাধিক? হ্যাঁ, হসপিটালে ইয়ে হয়েছে। এবং সেটা হচ্ছে কি এগুলো নির্বাচনের পরে না আগে? আগে পরে মিলে যায়। 10 তারিখ থেকেই মূলত হচ্ছে 10 তারিখ রাত থেকে 9 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 10 তারিখ রাত 12টার পর থেকে এটা শুরু হয়েছে। 10 তারিখ, 11 এটা তারিখ, কারা 12 করলো? তারিখ। আপনি এত বিপুল ভোটে সেখান থেকে এটা জিতলেন। মূলত হচ্ছে হাতিয়াতে আমাদের এখানে মূলত আপনার হচ্ছে এলাকায় যে সন্ত্রাসীগুলা, এটা স্পেশালি হচ্ছে সন্ত্রাসী বলতে আমি সন্ত্রাসী বলতে চাচ্ছি, এদের সবাইকে বিএনপি প্রার্থী যিনি ছিলেন উনি এলাকায় আশ্রয় দিয়েছেন, যাদের আগের কোনো রেকর্ড নাই যে ইলেকশনের সময় এলাকায় থাকতে পারছে। হয় অ্যারেস্ট হয়েছে, না হয় হচ্ছে এলাকা থেকে বিতাড়িত হয়েছে, কারণ এরা সবসময় ইলেকশন ডিস্টার্ব করছে। এদের নামের সাথে ডাকাত শব্দগুলো অ্যাড, মানে এদেরকে মানুষ ডাকাত নামেই চিনে, তাদের নামে ওইভাবে ওই যে কানা মাসুদ, কানা বিটু এই ধরনের বিষয় আছে না, তো এই ধরনের নামেই চিনে আর কি এদেরকে। আচ্ছা, মানে হচ্ছে এই ধরনের নামগুলো আচ্ছা, আমি জাস্ট হচ্ছে এক্সাম্পল দিচ্ছি আর কি। এরকম আমরা শুনছি শিশু সন্ত্রাসীদের নাম, হাতে তো এরকম শিশু সন্ত্রাসী 10-12 জন আছে, এদেরকে এই নামেই চিনে যে অমুক ডাকাত, অমুক এই ধরনের কমান্ডার। সেই জায়গায় এই লোকগুলাকে ঢুকে এরাই অস্ত্র শস্ত্র নিয়ে অনেক ভিডিও আছে, হ্যাঁ, কেন্দ্রের ভিডিও আছে, কেন্দ্রের লাইন থেকে মানুষকে কুফিয়ে কুফিয়ে মানে যারা লাইনে দাঁড়িয়েছে তাদেরকে পিটাইয়া কুপাইয়া সরাইয়া দিচ্ছে, ঠিক ভিডিও আছে, সিসিটিভির ভিডিও আছে। এবং আপনি সারাদিন ধরে আমাদের সংবাদদাতারা ছিল তাদের কাছে অভিযোগ করে গেছেন। সকালবেলা আমার নিজের গাড়িতে কোপানো হয়েছে, আমাকে হত্যার উদ্দেশ্যে 6টা কোপ পড়ছে আমার সামনে। বিটিভির সাংবাদিক মিরাজ ওকে কুপিয়েছে একটা কেন্দ্রে। এরপর হচ্ছে আমার ছোট ভাইয়ের উপর হামলা করা হয়েছে, আমার ওয়াইফের উপর হামলা করছে, আমার ওয়াইফকে রড দিয়ে পিটাইছে। মানে এরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছে আর কি এই জায়গায়। আপনার ওয়াইফকে রড দিয়ে পিটিয়েছে? জি জি, এটা বাংলাদেশের পরে নৌবাহিনী গিয়ে আমার ওয়াইফকে ওখান থেকে উদ্ধার করছে। তো এটা বাংলাদেশের ইতিহাস বললাম, আমি বলবো হাতিয়ার ইতিহাসে কোনো জাতীয় ইলেকশন এরকম তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছে বা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে হয়েছে এই ধরনের ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, এটাই প্রথম। তো যে কথাটা বলতেছিলাম যে হচ্ছে 25টা কেন্দ্রে আমার এজেন্ট সহ অন্য কোনো দলের এজেন্টই ঢুকতে পারে নাই। আপনারা ইয়াগুলা দেখতে পারেন যে হচ্ছে এটা নিয়ে বিশ্লেষণ করতে পারেন যে 25টা কেন্দ্র হয়তো আমার এজেন্ট দিতে পারে না, তাহলে কি বাকিরাও দিতে পারে না এজেন্ট? এরপর হচ্ছে আরো 20-25টা কেন্দ্রের মধ্যে আমার এজেন্ট দিতে পারি না, অন্যদের এজেন্ট ছিল, সেই ক্ষেত্রে হয়তো আমার বাবার এজেন্ট ছিল। কেন্দ্রে আপনি এজেন্টে দিতে পারেন না, তারপর আমি সেখানে 22টা কেন্দ্রে জিতেছি। সেই 20-25টা কেন্দ্রেও আপনি 22টা কেন্দ্রে আমি সেটা জিতলেন কিভাবে? খুব কম ব্যবধানে। এখানে হচ্ছে তারা সিলেক্ট করে রাখছে, এলাকায় লোকজন বসাইছে যে কোন বাড়ির লোকজন মানে প্রশাসন ঠিক ছিল, তাই তো? প্রশাসন, অভ্যন্তরীণ প্রশাসন ঠিক ছিল, নেভি খুব ভালো কাজ করছে, ওরা যাতায়াতের মধ্যে ছিল। ভিতরে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, এরাও অনেকে মাইর খেয়েছে তাদের হাতে। এরাও অনেকে মাইর খেয়েছে। 4-5 জনকে আমি হসপিটালে নিজেই দেখতে গিয়েছি। এমনকি একটা কেন্দ্রে ব্যালট বাক্স বিএনপি রেখে দিয়েছে, রেজাল্টের পর ব্যালট বাক্স আনতে দেয়নি। তো হচ্ছে এই ধরনের একটা ভয়াবহ পরিবেশ তৈরি করছে আর কি। এই ক্ষেত্রে আমি সুবিধা পাইছি হচ্ছে ওই যে অনেক কেন্দ্র ওরা জানতো না যে হচ্ছে এটা আমাদেরই এজেন্ট, যে শুধু আমার সাপ্লাইয়ের এজেন্টকে বের করে দিয়েছে। আরো কিছু প্রশ্ন আছে, ছোট করে বলুন যে আপনার বাবা 505 ভোট পাইলো কিভাবে? আমার বাবা হচ্ছে একজন বড় আলেম, তো এলাকায় একটু মানে হচ্ছে ওনাকে ফিরের মতো জানে আর কি। তো ওনার নিজস্ব কিছু ভক্ত আছে যাচ্ছে ওনাকে ভোট দিবে, এই ধরনের একটা। আপনার বাবা কাকে ভোট দিয়েছে, আপনাকে না তার নিজেকে? সেটা বাবাই ভালো জানে, কথা হয় নাই সেটা আমি জিজ্ঞাসা করি নাই। তবে বাবাকে তো প্রার্থী আমি নিজে করিয়েছি, সুতরাং হচ্ছে উনি সেই ক্ষেত্রে আমাকে ভোট দেওয়ার কথা। তাহলে ওই 505টা ভোটটা আসলে নষ্ট, তাই তো আপনার হিসাবে? জি জি। আচ্ছা, অনেক ছাত্র আছে, ভক্ত লোক আছে। আচ্ছা, আমরা আসবো আবার। অ্যাডভোকেট হাসনাত তাইব, আপনিও নির্বাচন করলেন, আপনার অভিজ্ঞতা কেমন ছিল? ভবিষ্যতে কি আর নির্বাচন করতে চান নাকি শখ? আমার নির্বাচনটা একটু ব্যতিক্রম। আমার নির্বাচনটা ছিল যে ধরেন আমরা প্রথমত আমাদের মানে দলের নিবন্ধন দেয় নাই আওয়ামী লীগের পরে যখন অন্তর্বর্তী সরকার তাদের কাছে গেছে তারা দেয় নাই। আদালতে যাওয়ার পরে আদালত তাদেরকে বলছে, তারা একটা আদালতের রায় মানে নাই। মানে এটা একদম নিশ্চিত করা ছিল যে আমাদেরকে কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ায়, রাষ্ট্র সংস্কার আন্দোলন দলগতভাবে কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় আসতে পারবে না। অথচ এই নির্বাচনটা আমাদের জন্য খুব আকাঙ্ক্ষিত ছিল। এই সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, এটা ধরেন একদম আমাদের দীর্ঘদিনের একটা কাজের, বলবো যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, এগুলি সব। সেই দিক থেকে পার্টি পরে আসলে সিদ্ধান্ত নেয় যে এই প্রত্যেকটা পদে পদে আমরা হারবো বা আমরা ইলেকশনটা করবো না,
কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপেই আমাদের আসলে আমাদের যে রেজিস্ট্যান্সটা এটা আসলে রেকর্ড করা দরকার। সো সেদিক থেকে আমরা শেষ পর্যন্ত আমাদের স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত হয় আমার সিটে। এটা একদম শেষ দিন, সেদিন জমা দেওয়া হয়, তারপরে বাতিল করে দেওয়া হয়, বলা হয় যে এখানে আসলে যারা ভোট দিছে তারা যারা স্বাক্ষর দিছে তাদের স্বাক্ষর মিলে নাই। এটাকে নিয়ে তারপরে আবার আপিলে আসা হয়েছে। আপিল যখন হয়েছে তখন আবার তাদেরকে আমরা উপস্থিত করছি যে যাদেরকে বলছে যে মিলে নাই, তা আপিল সেখানে ছেড়ে দিচ্ছে। দেওয়ার পরে ধরেন আমি 22 তারিখে গিয়ে 21 তারিখে গিয়ে আমি মার্কা পাইছি। মানে 22 তারিখ থেকে ধরেন আমি একটা প্রতীক নিয়ে আমার নির্বাচন শুরু করতে পারছি। তো 22 তারিখ থেকে ধরেন 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ রাত পর্যন্ত এই হচ্ছে আপনার প্রোপাগান্ডা করতে পারবেন। তো তখন মানে আপনি প্রচারণাটা চালাইতে পারবেন। আচ্ছা, প্রোপাগান্ডা সবসময় নেগেটিভ। আচ্ছা, না সরি। তো যেটা হচ্ছে যে প্রচারণা চালাইতে পারবেন। তাইলে প্রচারণা চালানোর জন্য আমার এখানে 18টা 19টা ধরেন ইউনিয়ন আমার কনস্টিটিউন্সি, মানে 18 দিন আমি পাই নাই যে 18টা কনস্টিটিউন্সিতে আমি যাইতে পারবো বা কথা বলতে পারবো, করতে পারবো। তারপরে আমরা তার মানে আগে থেকে আপনার প্রস্তুতি ছিল না সেইভাবে? না, আমরা তো ওইভাবে না, আমরা তো দলীয়ভাবে নির্বাচন করবো এটার জন্য প্রস্তুত ছিলাম। আচ্ছা। আরেকটা ছিল যে, আর যেটা আমাদের ছিল যে আমরা এটা ভাবতে পারি না যে আমাদের শেষ পর্যন্ত তারা আমাদেরকে আসলে নিবন্ধন দিবে না। আচ্ছা, এইটা আমাদের ভাবনার মধ্যে ছিল না। আচ্ছা। আর আমরা যেটা করি নাই যে আমরা ওই যে টাকার যে ইয়েটা ছিল, আচরণবিধি আমরা কোনোভাবেই লঙ্ঘন করতে চাই নাই। আচ্ছা। আমরা যে টাকা দিয়ে ইলেকশন করছি, আমার প্রতিপক্ষ যিনি পাশ করে আসেন তিনি হয়তো এক রাত্রে তার চেয়ে বেশি টাকা খরচ করছে। কেমন টাকা খরচ হয়েছে ইলেকশনে? আমাদের ছিল বাধ্যবাধকতা ছিল 35 লাখ সামথিং, আমরা তার চাইতে কম টাকা খরচ করছি। আচ্ছা, হান্নান মাসুদ, কেমন টাকা খরচ হলো? আপনি এক জায়গায় ইন্টারভিউতে বলেছিলেন যে আমি সেই রকম সামর্থ্য আমার নাই, কিন্তু আপনি নির্বাচন করলেন, জিতলেন, এবং আপনি বললেন যে অনেক চড়াই উতরাই পার করে জিততে হয়েছে। কেমন টাকা খরচ হয় ইলেকশনে? আসলে আমার টাকার খরচের হিসাবটা আমার কাছে স্পেশালি ওভাবে নেই। আমি শুধুমাত্র হচ্ছে আমার মনোনয়ন জমা দেওয়ার ব্যাপারটা আর হচ্ছে ইলেকশনের দিনের ক্ষেত্রে কিছু কেন্দ্রভিত্তিক খরচ, এটা আমার কাছ থেকে হিসাব থেকে গিয়েছে। আর বাকি সবগুলো হচ্ছে স্থানীয়ভাবে এটা খরচ করছে। দল খরচ করেছে না, দল থেকে না, এটা স্থানীয় মানুষজন। যেমন আমি ডেইলি যখন প্রচারণায় বের হয়েছি, বাসায় ঘুরে এসে একটা ভালো অ্যামাউন্ট আমার পকেটে দেখতাম যে হচ্ছে মানুষজন ঢুকিয়ে দিত, হাতে দিত। তো জামাত ইসলাম তেমন একটা দেয় নাই। জামায়াত বা এনসিপি দল থেকে কোনো? জামাত থেকে এবং এনসিপি থেকে, মানে হচ্ছে আমাদের জোট থেকে কিছু করা হয়েছে। সেই টাকাটাই আমি ইলেকশনের দিনের জন্য খরচ করতে পারছি আর কি। আচ্ছা, সেটার বাজেট কি? অ্যামাউন্টটা আমার মনে হয় এখানে বলা ঠিক হবে না, অ্যামাউন্টটা এখানে বলতে চাচ্ছি না। তবে হচ্ছে কিন্তু এই টাকার মধ্যে কি নির্বাচন কমিশন যেটা ধরে দেয় সে টাকার মধ্যে নির্বাচন সম্ভব? আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে হচ্ছে নির্বাচন কমিশন সহ সরকার যে ধরনের আইন কানুন করে রাখছে এগুলো রিভিউ করা দরকার অনেক কিছুই। আপনার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমরা তো আমি পোস্টার ব্যানার করতে পারছি 5 দিন পরে। আমার তো আগ থেকে মানুষজন জানতো শাপলাগুলি মার্কে ভোট করতে, এই জন্য আমার উপর প্রভাব পড়ে নাই। আমি 1 বছর আগ থেকে কাজ করতেছি, এবং হচ্ছে যেদিন থেকে মানুষ শাপলাগুলি পাইছে দল, সেদিন থেকে মানুষ জানে যাচ্ছে শাপলাগুলি মার্কে আসতেছে। তো পোস্টার ব্যানার করতেও একটা বড় টাকা চিনে। ওই হাতিয়ার এই দুর্গম জায়গা সবাই চিনতো। শাপলাগুলি হাতিয়াতে ব্যানার পোস্টার যাওয়ার আগ থেকে 1 বছর হয় না একটা দল। কারণ আমি সংগঠন বিস্তার করেছি। আমার প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমার সংগঠন ছাত্র শক্তি, যুব শক্তি, এনসিপির সংগঠন ছিল। আমার হচ্ছে সেই ক্ষেত্রে আমার ওয়ার্ড পর্যায়ের কমিটিও 100 সদস্য বিশিষ্ট এই ধরনের ছিল, 100 সদস্য, 51 সদস্য। তা আমার এক ওয়ার্ডে যদি আপনার 51 করেও গড়ে ধরি, আমার 4টা শ্রমশক্তি, ছাত্র শক্তি, যুব শক্তি এবং এনসিপি 4টা সংগঠনের আমার যদি 50 জন করেও ধরি, তাহলে আমার হচ্ছে 200 লোক ওখানে আমার সেট আপ ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে 200 লোক, 200টা ফ্যামিলি বা 200টা ফ্যামিলির হলে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটার পরিস্থিতিটা খুব দ্রুত ছড়ায়। নির্বাচনের পরে হিসেব জমা দেওয়ার নিয়ম আছে, আপনি কি দিয়েছেন? হ্যাঁ, সেটা দিব। সেটা তো এখনো দিই নেই। আচ্ছা, সেখানে তো লিখতে হবে। সেখানে লিখতে হবে। সেখানে আমার মনে হয় না কি লিখবেন যা আসলে আইনের মধ্যে পড়ে ওই এরকম একটা অ্যামাউন্ট লিখতে হবে। এটা বাংলাদেশে আপনারা তৈরি করে রাখছেন এইভাবে, আপনি আমাকে টকশোতে বসায় এরপরে বলবেন যে হচ্ছে এটার ভিতর পড়ছে কিনা। এটা অসম্ভব। আপনার হচ্ছে 10 টাকা করে একজন ভোটার পেছনে খরচ হওয়া, এটা একেবারে অসম্ভব। কেমন টাকা বাংলাদেশে? আমরা ইলেকশনের আগের দিন, আগের রাতে, আপনিও টিভি দেখেছেন কিনা জানি না, এটা ইলেকশনের দিনই টাকা খরচ হয়। আমরা দেখেছি জামায়াতের নেতা সে টাকা সহ, বিএনপির নেতা
জামায়াতের খবরগুলো বেশি আসছিল, কিন্তু বিএনপির খবরও আসছিল। ধরেন আমি যদি আপনার এখানে কথা বলি, হয়তো এটাকে রেকর্ড হিসেবে উপস্থাপন করা হবে। এই জন্য আমি আপনার এখানে সব কথা বলতে পারি না। আমি তরুণ রাজনীতিবিদ হিসেবে আমার কাছে মনে হয় এগুলো খোলামেলা থাকা দরকার, এগুলো নিয়ে ভবিষ্যতে আলাপ হওয়া দরকার। কেন খোলামেলা বাস্তবিকতা বলবেন না কেন? হচ্ছে- এখানে না, সার্জিস এটা যেহেতু আসছিল, আইনি ও একটা ও পরিষ্কার হয়ে বলছে যে আমার 2 কোটি টাকা, আমার ধারণা এর বেশি খরচ হয়েছে। আইনি একটা ইয়া থাকবে। আমার 1 কোটি টাকার বেশি খরচ হয়নি, 1 কোটির ভিতরে খরচ হয়েছে। তবে যে 35 লাখ টাকার বাইন্ডিং দিয়ে দেওয়া হয়েছে, এটা অসম্ভব। এই টাকাটা শুধু ইলেকশনের দিনই খরচ হয়। আচ্ছা ইলেকশনের দিন আগের দিন মিলিয়ে 2 দিনে খরচ হয়। আচ্ছা এটা চরম বাস্তবতা। আচ্ছা, আমরা একটু আলোচনা শুরুর দিকে যে আলোচনাটা করছিলাম, অ্যাডভোকেট হাসান কাইয়ুম, আপনি যদি এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য থাকে আপনার, সেটা হচ্ছে সড়কে মালিক সমিতি, শ্রমিক সমিতি সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়াকে বৈধতা দেয়া যায়। হাট বাজার, পাড়া মহল্লা, ফুটপাত, টেম্পো স্ট্যান্ড সহ সমাজের নানান স্তরে এই চাঁদাবাজির এই ব্যবস্থাটা, এটা মোটামুটি পরীক্ষিত এবং স্বীকৃত একটা বিষয় হয়ে গেছে, জায়েজ হয়ে গেছে, এরকম একটা বিষয় সমাজে বিস্তৃত। সেই জায়গায় মন্ত্রী পদমর্যাদার কোনো ব্যক্তি যখন এটাকে নিয়ে বলেন, তখন আসলে মানে আপনার কি প্রতিক্রিয়া হয়, কি মনে হয়? না, আমার কাছে মনে হয় যে আসলে আমরা যেটা চাচ্ছিলাম আর কি, যেটা আশা করতেছিলাম, যে বাংলাদেশ এত বড় একটা এখানে হান্নান মাসুদরা উপস্থিত, বাংলাদেশ এত বড় একটা কি বলা যায়, যে এত বড় ইয়ের ভেতর দিয়ে তো এর আগে আর যায় না। 71-এর পরে এই পরিমাণ জীবন, পরীক্ষার মধ্যে এই দিয়ে পরিমাণ জীবন, এই পরিমাণ মানুষের আহত হওয়া এবং এত দূর পর্যন্ত বিস্তৃত আন্দোলন, আমি 71 থেকে এই আজকে পর্যন্ত যখন মনে করি, আমি এটার কোনো মানে 71 বাদ দিলে এর তুলনা করার মতো আমি কোনো ঘটনা বাংলাদেশে দেখিনি। তো সেটার তো কতগুলো কারণ ছিল এবং কতগুলো আশা ছিল, কতগুলো আকাঙ্ক্ষা নিয়ে এই গতকালকে পর্যন্ত মানুষ ধরেন সরকারের ক্ষমতা নেওয়া এবং তাদের আসলে পারফরমেন্সের কাছ থেকে কিছু জিনিস আশা করে। এখন এটা শান্ত বলতেছিলেন যে আসলে এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। ধরেন শেখ রবিউল আলমের সাথে আমরাও কথা বলছি বিভিন্ন কারণে, স্মার্ট গাই, জার্নালিজম থেকে পড়াশোনা করা। এখন মনস্তত্ত্ব যদি এরকম হয়, এটা তো কেবলমাত্র কথা না, সায়ন্ত যেটা বললেন যে একটা কথা, বেশি কথা, অতি কথা, তা তো না। এটা তো হচ্ছে আপনি আসলে একটা জিনিস আপনার মনস্তত্ত্বের মধ্যে আপনি যেটা বললেন, যেগুলি জায়েজ হয়ে যাওয়া, যখন আমি মেনে নিই যে এইরকমটাই ঘটবে এবং এটাকে যখন আমি নতুন আকারে সংজ্ঞায়িত করি, তখন এটা খুব বিপজ্জনক। তখন আপনি তার কাছ থেকে এটা কি কি আপনি আশা করবেন না, সেটা সে এক্সক্লুড করে দেয়। উনি বলতে চায় যে চাঁদাবাজি পর্যন্ত এক্সক্লুডেড। কি হবে না, কোনটায় আপনি আসলে তার কাছে চাইতে পারবেন? যখন আপনি জবরদস্তি করে কারো কাছ থেকে ছিনতাই করেন, যখন আপনি মাস্তানি করেন, এইটা পর্যন্ত যদি সড়কে হয়, তাইলে আসলে শেখ রবিউল আলম এইটা পর্যন্ত কগনিজেন্সে নিতে পারে। তার আগ পর্যন্ত বাকি জিনিসগুলি, যেটা আসলে ডক্টর সায়ন্ত বলতেছিলেন, যে যেটা আমাদেরকে জিম্মি করে ফেলে, গোটা পরিবহন সেক্টরকে যেটা আসলে খায় ফেলছে, এটা একদিনের বলবো না, আমি বলবো না যেটা কালকে উনি এসে অর্জন করছে, তা তো না। ওনার ঘাড়ের উপরে পড়ছে যে জিনিসটা, এই জিনিসটা যে আসলে দূর করতে হবে, এই জন্যই যে আসলে মানুষ তাদেরকে ভোট দিল এবং এই জন্যই যে আসলে নতুন একটা বন্দোবস্তের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হলো। এইটাকে বিবেচনায় না নিয়ে যা কিছু ছিল তার মধ্যে যা কিছু আসলে এখন পর্যন্ত স্বাভাবিক করে ফেলতে চাইছে, এটাকে যখন মন্ত্রী পদমর্যাদা মানে ওই জায়গায় বসে কেউ স্বাভাবিকীকরণের জায়গাটা যায়, এরকম অস্বাভাবিকতাকে স্বাভাবিক করলে বাংলাদেশের মানুষ আসলে খুব দ্রুতই মানে হতাশ হবে এবং এটা খুব বিপজ্জনক একটা। এইবার যদি আসলে মানুষ তার আশা হারায় ফেলে, তাহলে বাংলাদেশের সামনে আসলে কি অপেক্ষা করতেছে আমি জানি না। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। একটা সায়ন্ত যদি এই বিষয়টার সাথে যুক্ত করি, আমরা শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, উনিও এরকম টকশোতে এবং সবসময় তাকে আসলে, উনি একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন অনেকদিন, আমি জানি না এখন করেন কিনা। তো তিনিও শিক্ষা নিয়ে কথা বলতে গিয়ে একবার বলেছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। তিনি এখানেই থামেন নাই, তিনি বলেছেন যে বিদেশিরা তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে চাইবে এবং বাংলাদেশের সন্তানরা বিদেশে পড়তে যেতে উদ্গ্রীব হবে না। আপনি জানেন যে বাংলাদেশের শিক্ষা নিয়ে, আপনি নিজেও পড়ান, বাংলাদেশের শিক্ষা নিয়ে মানুষের মধ্যে হতাশা আছে। সারা পৃথিবী মানে ওয়েস্টার্ন কান্ট্রি কিংবা আমাদের পাশের দেশে ভারতেও যেভাবে
মানে বাস্তবমুখী শিক্ষা হচ্ছে, সেখানে বাংলাদেশের শিক্ষাক্রম বা সিলেবাস এখনো সেই সনাতন পদ্ধতির, তো সেই জায়গাটা এই কথাটাকেও আপনি কিভাবে দেখেন? তো এইটাকে আমি স্বপ্ন দেখানো বলতে পারি, যে আমরা এরকম চাই। তিনি কালকে করে ফেলবেন এইটা বলেন নাই, কিন্তু একটা পজিটিভ যে একটা এক্সপ্রেশন তার আছে, যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের মধ্যে হতাশা আছে, আমাদের তরুণ প্রজন্ম বিদেশ চলে যেতে চায় শিক্ষা গ্রহণ করতে, এবং শিক্ষা গ্রহণ করে আর ফেরত আসতে চায় থেকে যেতে, তাতে করে আমাদের মেধাবী, তুলনামূলক মেধাবী যারা, তাদের বেশিরভাগই কিন্তু এইভাবে চলে যাচ্ছে। এখন আমাদের এইখানে বিদেশিরা পড়তে আসবে, এইটা বাতুলতা না। আমি মেডিকেল শিক্ষার কথা অন্তত বলতে পারি, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টে পৃথিবীর বহু দেশ থেকে যারা 20-25 বছর আগেও পড়তে আসতো এখানে, সেই সব দেশগুলো এখন আসছে না অনেকে, উল্টা আমার দেশ থেকে স্টুডেন্টরা সেখানে পড়তে যাচ্ছে, এরকম ঘটনা আছে। আপনি দেখবেন যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে স্টুডেন্ট আসতো, ভর্তি হতো এক সময় আসতো নাকি? হ্যাঁ আসতো, একসময় আসতো। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল হলে যদি যান আপনি, সেখানে প্যালেস্টাইনের কয়েকজন স্টুডেন্ট পাবেন, নেপালের কয়েকজন স্টুডেন্ট পাবেন, এর বাইরে আফ্রিকার দু একটা দেশ থেকে কিছু স্টুডেন্ট। কিন্তু এক সময় একটা হচ্ছে শুধুই শিক্ষার মান খুব ভালো ওই জন্যই যে সবাই আসতো এমনও নয়, শিক্ষার যে এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল, সেই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় পৃথিবীর অনেক দেশ থেকে বাংলাদেশে পড়তে আসতো, বাংলাদেশ থেকে তো যেতই, কিন্তু সেই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায়ও হয় আওতাটা সংকুচিত হয়ে গেছে কিনা জানি না, কিন্তু বিদেশি অনেক দেশের যে ভালো ভালো দেশ বলতে যেগুলোকে এখন আমরা ট্রিট করছি, তারা যে আসতো তাদের এখন আমরা বাংলাদেশে কম দেখছি, অনেক কমে গেছে। এখন ভবিষ্যতে যদি সত্যি সত্যি আমাদের এখানে শিক্ষার মান বাড়ানো যায় এবং খরচ তুলনামূলকভাবে কম, চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু ইউকে থেকে ইন্ডিয়ায় চিকিৎসা নিতে অনেকে আসে, অন্যান্য অনেক দেশে আসে। শুধুই ভালো চিকিৎসা বলে সবসময় আসে তা না, এখানেও ভালো চিকিৎসা এখানে হয়, কিন্তু এখানে অনেক ব্যয়। ইন্ডিয়া থেকে চিকিৎসার জন্য বাংলাদেশে আসে সেটা আমরা বলছি না, আমি বলছি যে ইউকে থেকে যদি ইন্ডিয়া আসতে পারে, তাহলে বাংলাদেশও আমরা চিকিৎসা শিক্ষা যদি আমরা ভালো মানের চিকিৎসা দেই এবং খরচ তুলনামূলকভাবে কম হয়। যেমন আমি ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, ডেন্টাল সার্জন হিসেবে আমি জানি যে পৃথিবীর অন্যান্য দেশের অনেকে যারা বাংলাদেশে আসেন, বিদেশি নাগরিকরা, তারা বাংলাদেশে এই চিকিৎসা গ্রহণ করতে অনেক সময় স্বাচ্ছন্দ্য বোধ করেন, চিকিৎসার মান ভালো এবং খরচ কম। প্রবাসীরা যখন বাংলাদেশে আসেন, তারা এই বিষয়ে বাংলাদেশের চিকিৎসা করাতে চান, কারণ চিকিৎসার মান ভালো, খরচ কম। ঠিক একইভাবে শিক্ষা এবং চিকিৎসায় আমরা যদি মানের উন্নয়ন ঘটাতে পারি এবং খরচ তুলনামূলকভাবে কম হয়, তাহলে উনি যেটা বলছেন অতটা ওইভাবে একদিনে হবে না, কিন্তু হবে, সেটা স্বপ্ন দেখাতে হবে। এইটাকে, এই কথাগুলো আমাদের বলতে হবে এবং পাশাপাশি চেষ্টাটা অব্যাহত। আচ্ছা, আরেকজন মন্ত্রী, আজকে সংস্কৃতি মন্ত্রী, তিনি নতুন সংস্কৃতি মন্ত্রী, তিনি বলেছেন যে নেহা কাক্কার বা সোনু নিগমের মতো শিল্পী আমরা তৈরি করব, যাতে তারা কোটি কোটি টাকা রোজগার করতে পারেন। এই বিষয়টাও কি সেই স্বপ্ন দেখানোর মতোই নাকি? এইটা এখন যার যার বলার ধরন এবং পারসেপশন আলাদা হয়। তিনিও স্বপ্ন দেখানোর জন্য বলেছেন, কিন্তু বাংলাদেশে অনেক ভালো মানের বহু শিল্পী তৈরি হয়েছে। রুনা লায়লার মতো শিল্পীকে আমরা পাইনি। আমরা কি এখানে সৈয়দ আব্দুল হাদির মতো, সুবীর নন্দীর মতো তাদের উদাহরণ টানা যেত না? পাইনি। এখন বিষয়টা হচ্ছে, এখন শিক্ষা, সংস্কৃতি, খেলা সবগুলোতেই এখন অর্থনীতির একটা অংশ হয়ে গেছে সারা পৃথিবীতে। সেই বিবেচনা মাথায় রেখে তিনি হয়তো তাদের আগ্রহী করবার জন্য ওই উদাহরণ টেনেছেন। কিন্তু যাদের নাম আমি আবার বললাম, তাদের মধ্যে রুনা লায়লা ছাড়া অনেকেই আবার এই শুধু পেশা হিসেবে গানকে নিয়ে তারা এখানে সার্ভাইভও করতে পারেন না। বাংলাদেশে শুধু তারা নাম করেন, শ্রদ্ধা অর্জন করেন, স্মরণীয় হয়ে থাকেন, কিন্তু মানবেতর জীবনযাপন করে বিনা চিকিৎসায়ও অনেকের পড়তে হয়েছে, এরকম হয়। সেই জন্য শুধুমাত্র এটাকে মানে তাদের পয়সা ইনকামের দিকটাও তিনি জোর দিতে চেয়েছেন, জোরে দিতে। সেটা আপনি ওইভাবে দেখলে খারাপভাবে মনে হয় না উনি বলেছেন। ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনি, তিনি হয়তো স্বপ্ন জাগাতেও বলেছেন যে আগের মতো শুধু এখানে, যেমন বাংলাদেশে লেখালেখিকে পেশা হিসেবে নেওয়া খুবই কঠিন। শুধু লিখে কেউ এখানে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করবেন, এটা হুমায়ুন আহমেদ ছাড়া আর কারো বেলায় ভাবাই যায়নি। তো এখন ভবিষ্যতে তাকে লিখতেও হবে,
আবার লিখে যেন উপার্জনও income করতে জি, পারেন, জি। সেই জিনিসটাও স্বপ্ন দেখাতে হবে আচ্ছা, এবং সেই আচ্ছা। ফিল তৈরি করতে হবে, ওই বিবেচনায় বলে থাকতে আচ্ছা পারেন। আচ্ছা হান্নান মাসুদ, এনসিপি যে সম্ভাবনা এবং শক্তি নিয়ে দল গঠন করেছিল সেই সম্ভাবনার প্রকাশ এই মাত্র 6টা আসন, মানে এতে কি দল হিসেবে এনসিপি আত্মতৃপ্তিতে ভুগছে নাকি নতুন একটা দল, অনেক মানে দল আছে যারা এখন পর্যন্ত একটা সিট পান নাই, সেই দলের বয়স অনেক বেশি, নাকি এটা আসলেই তাদের অর্জন? আপনার কি মনে হয়? প্রথমত হচ্ছে এনসিপি অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল হিসেবে আমার কাছে অন্তত এখানে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। আপনাদের প্রত্যাশা কি আরো বেশি ছিল নাকি? পাশাপাশি হচ্ছে আমাদের প্রত্যাশা যেরকম ছিল আমরা সেভাবে তো আগেতেই পারিনি। আমাদের প্রত্যাশাই ছিল আমরা এককভাবে ইলেকশন করে আমরা 300 আসন ইলেকশন করব, সেই অনুযায়ী সেখান থেকে আমরা যদি 300 আসন ইলেকশন করেও যদি আমরা 6টা আসন পেতাম তাহলে আমাদের কাছে সেটা আরো বেশি সম্মানজনক মনে হতো। কিন্তু আসলে আমরা সেরকম পরিবেশ তৈরি করতে পারিনি, বা হচ্ছে আমাদেরকে সেরকম পরিবেশ সেই রকম সম্মানজনক মনে হতো, সেটা কি এখন আপনার ব্যক্তিগত মত নাকি আপনারা দলীয় ফোরামে? দলীয় ফোরামের মতই ছিল, আমরা আসলেই সেভাবে আগাতে চেয়েছিলাম। তো বাংলাদেশের আপনি দেখবেন যে হচ্ছে আমাদের 30টা আসনে আমাদের প্রার্থী ছিল এবং 30টা আসনের মধ্যে একটা আসন বেঁধে রেখে আর বাকি সবগুলো আসন 29টা আসনেই আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তার মানে হচ্ছে মানুষ হঠাৎ করে আমাদের অনেকগুলো আসনে হঠাৎ করে গিয়ে হঠাৎ প্রার্থী হয়েছেন, তাকে আগ থেকে কেউ চিনতো না, জানতো না। কিন্তু এনসিপির প্রার্থী হিসেবে, স্বপ্নগুলির প্রার্থী হিসেবে মানুষ কিন্তু তার পাশে দাঁড়িয়েছে। আচ্ছা, কিন্তু যেটা আপনি যেটা বললেন, জামাতের সাথে কি মানে জোট করাটা এনসিপির ভুল ছিল? না, আমি ভুল ছিল বলবো না, তাহলে একটু এটা পরিবেশ এবং সময় আমাদেরকে সেই দিকে যেতে বাধ্য করেছে। আমরা যদি না যেতাম তাহলে আরো ভালো হইতো, যদি না যেতে পারতাম, আমি না যেতাম বলবো, এটা কি আপনার ব্যক্তিগত না মত? যেতে পারতাম, এটা আমাদের দলীয় মত। আমরা দলীয় ভাবে অনেক দলীয় মত হলে জামাতের সাথে কেন, বিএনপির সাথেও তো যাওয়ার কথা ছিল, অথবা না গেলে তারা এককভাবে নির্বাচন করবে, সেই কথা আমার বলা মনে হচ্ছিল। হচ্ছে আমি এখানে গুরুত্ব দিতে চাচ্ছি হচ্ছে আমাদের একক ভোটকে। আমি কার সাথে যাওয়া উচিত ছিল, কার সাথে যাওয়ার সুযোগ ছিল সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আমি পরিবেশটার কথা বলতেছি যে আমরা এক পর্যায়ে এসে আমাদের পার্টি এক পর্যায়ে এসে এমন জায়গায় এসে দাঁড়াতে হয়েছে যে হয়তো আমাদের কারো না কারোর সাথে সমঝোতাটা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে হচ্ছে সংস্কারের প্রশ্নে, আমরা যেই জুলাই গণঅভ্যুত্থানকে ভিত্তি করে আমাদের যে রাজনীতি, সেই সংস্কারের প্রশ্নে কারা বেশি এগিয়ে আছে তাদের সাথেই আমরা গিয়েছি, তাদের সাথেই আমরা জোট করেছি। তো সামনের দিনে আমরা আমাদের সংগঠনটাকে গোছাতে চাচ্ছি, আমরা আমাদের তৃণমূলটাকে গোছাতে চাচ্ছি। আমাদের যে স্বপ্ন, আমরা মনে করি যে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে অবশ্যই এনসিপিকে শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে। আমরা যেভাবে বাংলাদেশকে নতুন রূপে দেখতে চাচ্ছি, আমাদের মনে হয়, আমরা এটা ফিল করি যে হচ্ছে আমাদের এনসিপি যদি না দাঁড়াতে পারে তাহলে বাংলাদেশ আবার আগের পর্যায়ে ফিরে যাবে। এত রক্ত, এত শ্রম, এত জীবন আগের পর্যায়ে ফিরে যাবে। আপনি যখন সকালবেলা ওই দিন শপথের দিন সকালবেলা যখন আপনাকে মিডিয়ার সাথে আপনি কথা বলছিলেন, আপনি যখন বিএনপি সংস্কার পরিষদের শপথ নিল না, তখন আপনিও সম্ভবত এক জায়গায় বলেছিলেন যে আমরাও এই জিনিসটাকে আপনারা খুবই নেগেটিভলি দেখেছেন এবং সেখানে শপথ নিবেন নাও সম্ভবত বলেছিলেন। না, আমি শপথ নেব না বলিনি। আমি বলছি হচ্ছে আমাদের দুইটা অপশন রয়েছে এই ক্ষেত্রে, আমরা ভিতরে গিয়ে আমি আলোচনা করব। আমাদের দুইটা অপশনের মধ্যে একটা অপশন হয় শপথ নিব না, অথবা হচ্ছে আমরা দুইটা শপথে নিব। আমি ঠিক এভাবেই কথাটা বলছি। আচ্ছা, এইটা নিয়ে আমাদের এর আগের দিনও আলোচনা হয়েছিল। কেউ যদি বলে থাকে বাইরে যাচ্ছে নিব না, এটা সে ভুল বলছে। আমাদের এরকম সিদ্ধান্ত আগে হয় নাই। আচ্ছা, এর সাথে আপনি এর আগে যে প্রসঙ্গটা ছিলেন, আপনি যদি এককভাবে নির্বাচন করত এনসিপি, তাহলে সেখানে কি এত ভোটে বা জিততে পারতেন? আমার মনে হয় এনসিপি এককভাবে নির্বাচন করলে এনসিপি অন্তত 3-4টা আসন পাইতো, 3-4টা পাইতো ছিল। আচ্ছা, আপনারটা ঠিক মতো যদি বসাইতে পারতো। আমারটা তো আপনারা ভালো বলতে পারবো না, ঘুরে আপনাদের প্রতিনিধিরাও গিয়ে ঘুরে আসছে। আমার নিজস্ব অবস্থান ছিল, নট এনসিপির। আচ্ছা, মানে ওখানে জাস্ট হান্নান মাসুদের একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে নামের। এবং আমার ঐতিহাসিকভাবে আমার এই আসনটা সবসময় মানে হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক ছিল। 1970-তে যখন ইলেকশন হয় সারা বাংলাদেশ আওয়ামী লীগ, তখন একটা মাত্র লোক হাতিয়া, সেটা হচ্ছে মুসলিম লীগ থেকে হয়েছে। এবং হচ্ছে পরবর্তী পুরো সময় যতগুলাই সুষ্ঠু নির্বাচন হয়েছে, যতগুলাই গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনই বিরোধী দল থেকে আমাদের মানে ব্যক্তিকেন্দ্রিক, হয় স্বতন্ত্র হয়েছে, না হয় অন্য কোনো রাজনৈতিক দল থেকে, অথবা ছোট রাজনৈতিক দল থেকে হয়েছে। মানে সরকারি দলের
প্রার্থী হাতিয়া সবসময় সরকার বিরোধী। সরকার বিরোধী এবং এদের আমি হাতিয়াকে খুব স্যালুট জানাই, ওনারা সবসময় স্রোতের বিপরীতে দাঁড়াতে পছন্দ করে এবং স্রোতের বিপরীতে দাঁড়ায় কোন দিকে ছিল? এই যে এখন সারা বাংলাদেশের স্রোত ছিল বিএনপি দিকে, এটা সবাই জানতো সরকার বিরোধী অলওয়েজ এরকম। 2008-এও স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত করছে, 2001-এও স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত করছে। স্বতন্ত্র প্রার্থী বলতে হচ্ছে অ্যান্টি বিএনপি স্বতন্ত্র প্রার্থী ছিল 2001-এ, আচ্ছা আবার 2008-এ অ্যান্টি আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী ছিল, আচ্ছা তাদেরকে বিজয়ী করছে। তা হাতিয়া তো এবার আমি বিজয়ী হবো এটা আগ থেকে এটা আগে থেকে ধারণা করা যাচ্ছিল। এটা পুরোপুরি আপনারা বলতেন, সবাই বলতেন এবং যতজন গেছে, যতজনই ঢাকা থেকে ঘুরতে গেছে হাতিয়াতে এসে তারপরে ফেসবুকে লিখছে, যেমন আনিস আলমগীর ভাইও লিখছেন যে হচ্ছে হাতিয়াতে মনে হয় একটা আসন মনে হয় এনসিপি একক বাবু পাবে, আচ্ছা ঘুরে এসে বাবু লিখছে, অনেকের লেখা দেখছি আমার একটা সমান। আপনি এর সাথে যুক্ত করবেন যে বিএনপি যে সংস্কার পরিষদের নিল না, শপথ নিল না, সেই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া আসলে কি? দেখেন, বিএনপি তো একটা আইনের সংবিধানের কথা বলছে, মানে হচ্ছে সাংবিধানিকভাবে এটা ঠিক না, তাই নেয় নাই। আমি বিএনপির এটার সাথে অপোজ করি। আমার মনে হচ্ছে বিএনপি না নিয়ে সংবিধান লঙ্ঘন করছে। ধরুন হচ্ছে এটা অবৈধ হইতে পারে সরকারের যে আদেশ, এই গণভোট আদেশ যেটা, সেখানে তো বলাই আছে যে হচ্ছে গণভোটের জুলাই সনদ আদেশে ওখানে বলাই আছে যে হচ্ছে একই সাথে একই ব্যক্তি একই দিনে শপথ পড়াবে, সংস্কার পরিষদের শপথ এবং জাতীয় সংসদের শপথ। তো এটা যখন আদেশ হয়েছে তখন তো এটা বৈধ আদেশ, সংবিধান সম্মত আদেশ। এটা যদি হচ্ছে আপনার হাইকোর্টে যদি হচ্ছে সুপ্রিম কোর্টে যদি বাতিল হইতো, যে হচ্ছে এটা বাতিল করে দিত না, এটা সংবিধান সম্মত না, অবৈধ, তাহলে সেই ক্ষেত্রে এটা যতক্ষণ পর্যন্ত না হাইকোর্ট এটাকে বাতিল ঘোষণা না করতেছে, যতক্ষণ পর্যন্ত না এটাকে বলতেছে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, ততক্ষণ পর্যন্ত এখানে বিএনপি কেউ বলতে পারে না এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। ততক্ষণ পর্যন্ত এটা আইন, এটা সংবিধান সম্মত আইন। এই আইন আপনি না মেনে ওনারা শপথ ভঙ্গ করছে। আচ্ছা, ওনারা সরাসরি যদি বিচারকের আসনে বসে যায়, মানে যদি ওনারাই যদি বিচারক হয়ে যান তাহলে তো সমস্যা, ওনাদের বিচারক হওয়ার সুযোগ নেই। আচ্ছা, ওনারা এছাড়া হচ্ছে ওনারা তো এই আদেশের পক্ষে ভোট চাইছেন, গণভোটে হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করছেন। ওনার জনরায়ের আগে বলতেন যে হচ্ছে আমরা এই অংশটা মানবো না, এই অংশটা আমরা মানবো না, কারণ এই অংশ সংবিধান সম্মত না, আমরা এই অংশ না মানবো না, তবে আপনার গণভোটের পক্ষে হ্যাঁ দেন। তাহলে আমি মানতাম যে জনগণকে ওনারা উৎসাহিত করছেন, জনগণ বুঝে শুনে দিয়েছে। 68% ভোটার ভোট দিয়েছে যে হচ্ছে তারা এটা বাস্তবায়ন চাই এবং এই আদেশ বাস্তবায়ন চাই। আদেশ বুঝে না বুঝে এটা নিয়ে কোশ্চেন করার কোনো একতে নয়। অনেকে আইসা মানে হচ্ছে অনেক সুশীলতা দেখায় যে হচ্ছে মানুষ বুঝে কিনা সংস্কার কি জিনিস, তারা সাইলের দাম কত হবে সেটা বুঝে, ডাইলের দাম কত হবে। 1979 সালে গণভোটে কি তারা এটা বুঝতো যে মেজর জিয়া রহমান অনুসৃত নীতি কি তখন মাত্র সাক্ষরতার হার ছিল? সেটা নিয়ে বিতর্ক আছে, কারণ সেখানে বিষয়টা খুব স্পষ্ট ছিল, না হবে অথবা হবে না। আর এখানে অনেক ওনার ওখানেও ডিরেক্টলি কোশ্চেন ছিল মেজর জিয়াউর রহমানের রাষ্ট্রীয় নীতি অনুসৃত নীতি ও হচ্ছে কর্মপ্রণালীকে আপনি সমর্থন করেন কিনা, তো ওনার নীতি কি এটা কয়জন মানুষ বুঝতো? হ্যাঁ, তো এটা আপনি তো এইখানে না সুনির্দিষ্টভাবে এই জায়গাটা তো মানুষের কাছে কোশ্চেন গেছে আবেগ, মানুষের কাছে কোশ্চেন গেছে আবেগ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এখানে যদি স্ট্রেইট ওইরকম একটা বিষয় আসতো যে এখানে সংস্কারের অনেকগুলো সংস্কারের কথা বলা যায়, আপনি কি একমত? এখন বাংলাদেশে প্রায় 70% মানুষ শিক্ষিত, জি, এবং তারা এটা পড়তেও পারে, সাক্ষরতার হার আছে, তারা পড়তে পারে, বুঝতে পারে। আপনি এদেরকে এত বেশি মূর্খ বললে হবে না। আচ্ছা, এখন এই 70% মানুষ তো ভোট দিতে গেছে, আচ্ছা, ভোট দিছে। এগুলা প্রশ্নের বাইরে রেখে আমার কথা হচ্ছে মানুষ বুঝে হোক না বুঝে হোক, আপনি যদি বুঝে খুন করেন তাহলে এটা খুন, না বুঝে খুন করলে খুন না, এটা তো না। বুঝে হোক না বুঝে হোক 68% মানুষ আপনার ভোট দিছে, এটা আইন। এবং আপনিও সেই আইনের ব্যাপারে, সেই জুলাই সনদের ব্যাপারে আপনি গণভোটে হ্যাঁ চাইছেন, চাওয়ার পর আপনি হঠাৎ করে ইয়ার আগের দিন বলতেছেন যে হচ্ছে না এটা সংবিধান সম্মত না। এটা দ্বিচারিত হয়েছে। এর পাশাপাশি আরেকটা কথা যে বিএনপি চাইলে আমরা তো একটা সুন্দর ইলেকশন করলাম, সবাই মিলেমিশে ভালো হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে অনেক ভালো ইলেকশন হয়েছে। আমার হাতিয়া তো অনেক বেশি সংঘাত হয়েছে, কিন্তু বাংলাদেশের আর কোথাও এত বেশি আপনি কিন্তু এটাকে ভালো ইলেকশন বলেন নাই, কিন্তু ওই দিন আমি আমার এলাকার কথা এখনো বলতেছি, আমার ওই জায়গার মানুষ ভোট দিতে পারে না। আমার ওখানে 70% ভোট সবসময় কাস্ট হয়, যতগুলো সুষ্ঠু ভোট হয়েছে। এখানে মাত্র 47% ভোট কাস্ট হয়েছে এবং মানুষকে কেন্দ্রে যেতে দেন। অহরহ ভিডিও আছে, ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে। আমি সেটাই কিভাবে আমি ভালো ইলেকশন বলবো? আমার লোকজন কেন্দ্রে যাইতে পারে নাই। আমি বলতেছি সামগ্রিক অর্থে সারা বাংলাদেশে ভালো একটা ভোট হয়েছে আমার, এবং সেই সাথে যুক্ত করে যে হাতিয়ার ক্ষেত্রে যদিও সংঘাত অনেক বেশি হয়েছে। তো আমি এই জায়গায়
এমন সুন্দর ইলেকশনের পর 1-2 দিন পর উনি ইয়ার কাছে গেলেন, বিরোধী দলীয় নেতার বাসায় গেলেন, বিরোধী দলীয় চিফ হুইপের বাসায় গেলেন, দুজনের সাথে দেখা করলেন, কথা বললেন, সেখানেও আলাপ হইতে পারতো যে আচ্ছা আমরা এটা এখন এইভাবে বাস্তবায়ন করবো না, আমরা এইভাবে বাস্তবায়ন করতে চাচ্ছি, পরবর্তীতে আসেন সমঝোতা, আলাপ আলোচনা করে একসাথে সিদ্ধান্ত নিতে পারতেন। আমার মনে হয় না এখানে বড় ধরনের ব্যবধান হতো। ওনারা সেটা না করে একটা গায়ের জোর দেখালেন, হঠাৎ করে সকালবেলা এসে বললেন আমি শপথ নিব না, ইয়ে করবো না, এটা করতে পারো না। এটা গণতন্ত্রের জন্য একটা ব্যাড এক্সাম্পল তৈরি হলো। এবং হচ্ছে এই যে আমরা একটা নতুন দিন শুরু করতে চাইছি, সেটা শুরু করতে পারি না। আমাদের সবারই ইচ্ছা ছিল যে হচ্ছে আমরা মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যাব, সবাই একসাথে দাঁড়াবো, কথা বলবো, কিন্তু সেই পরিবেশটা রাখা হয়নি। এটার জন্য অবশ্যই বিএনপিকে দায়ী নিতে হবে। আচ্ছা আচ্ছা, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, যদি এই বিষয়টা বলেন। হান্নান মাসুদ বলছিলেন এইটা গণভোট একটা আইনে পরিণত হয়েছে, এটা আসলে আইন কিনা, যেহেতু একজন অ্যাডভোকেট, এবং আপনি বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে বিএনপির বিলম্ব করা বা এটা না করা গণভোটের আকাঙ্ক্ষা পরিপন্থী। এইটার আসলে আপনার যৌক্তিকতা কি? না, দুইটাই। একটা হচ্ছে যে হান্নান যেগুলি বললো এগুলো আমি রিপিট করতে চাই না, এটা একদম সুনির্দিষ্ট। এগুলি তো আমরা ঐক্য কমিশনে ছিলাম, সালাউদ্দিন সাহেব ছিলেন, এবং এটা গণভোট হচ্ছে বিএনপির প্রস্তাব। এই গণভোট নিয়ে কোনো ধরনের বিতর্ক ছিল না। বিতর্ক ছিল আসলে গণভোট আগে হবে না পরে হবে এসব নিয়ে। জামাত ইসলাম এটা আগে চাইতেছিল, আমরা এটা মাঝখানে এটা চাইতেছিলাম একসাথেই হোক, ঝামেলা তৈরি না হোক। এগুলি আমরা অনেক দূর আলাপ করছি, এটা না। ওনারা পরে যেটা করলেন যে গণভোটের তো ধরেন এই প্রশ্ন ছিল যে আপনি এই যে বাস্তবায়ন আদেশটা, এটাকে আপনি আসলে সমর্থন করেন কিনা, হ্যাঁ অথবা না। এই জায়গাগুলি হচ্ছে বিএনপি আগাগোড়া আনুষ্ঠানিকভাবে আগাগোড়া এগুলির পক্ষে বলছে। মাঠ পর্যায়ে আমরা বিভিন্ন সময় দেখছি যে আসলে তারা গণভোটের বিপক্ষে বলছে, এবং এগুলি আমরা তখন দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। যেমন আমি আজকে যে স্ট্যাটাসটার কথা বললেন, এরকম পোস্ট দিচ্ছি আমি, যে বিএনপির মাঠ পর্যায়ে থেকে কেউ কেউ না ভোটের পক্ষে কথা বলতেছে। বিএনপির আসলে কেন্দ্র পর্যায়ে থেকে এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া দরকার। আমার কাছে মনে হয়েছে যে এটা তাদের বলা উচিত, এবং বিএনপি শেষ পর্যন্ত একদম তাদের চেয়ারম্যান এটার পক্ষে কথা বলছে। আজকে যে যুক্তিতে আসলে তারা এটা মানে বলতে চাইলো যে এটা সংবিধান পরিপন্থী হবে, এই সংবিধান পরিপন্থী প্রস্তাব তো ধরেন বিএনপির দেওয়া আছে আপার হাউস তো বিএনপির প্রস্তাব। আপার হাউসে পিআর হবে কি হবে না সেটা নিয়ে বিতর্ক আছে। তো আপার হাউস 31 দফাতেও আছে। আপার হাউস এবারের যে তো আপার হাউস তো এখানকার কনস্টিটিউশন যদি ধরেন, আপনি এই কনস্টিটিউশনের মধ্যে কি আপার হাউস আনতে পারবেন না। তো তার পাওয়ার স্ট্রাকচারকে আপনি আসলে ভেঙে ফেলতেছেন, নতুন করে করতে চাইতেছেন, এবং এইটা আপনি কোনোভাবে অ্যামেন্ডমেন্ট করে করতে পারবেন না। অ্যামেন্ডমেন্ট যখন করবেন, এই অ্যামেন্ডমেন্ট কোর্টে গেলে এটা বাতিল হবে। কারণ আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন কি কদ্দূর, যেটা ধরেন বলা আছে, ধরেন স্থানীয় সরকার, আর ধরেন হচ্ছে বাংলাদেশের সংবিধানে ধরেন আছে বলা আছে বাংলাদেশের স্থানীয় শাসন, ইংরেজিতে বলা আছে ধরেন কি লোকাল গভর্নমেন্ট। এখন এই অনুবাদের যে ত্রুটি, এটা যদি কেউ সংশোধন করতে চায়, এটা হচ্ছে সংশোধন। কিন্তু ধরেন লোকাল গভর্নমেন্ট এখান থেকে ফেলে দেবেন, কিংবা লোকাল গভর্নমেন্টকে আপনি আবার নতুন করে সাজাবেন, এইটা আসলে সংশোধন না। এগুলি কোর্টের অনেক রায় আছে, যে জন্য ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়ে গেল। যে সবাই মিলে করার পরে যে ত্রয়োদশ সংশোধনী বাতিল হইলো, কিংবা এটাকে একবার রিভিউ করে আনা হইলো, সে তর্কগুলির একটা মূল জায়গা হচ্ছে যে আপনি কতদূর পরিবর্তন পার্লামেন্ট করতে পারে, কতদূর পারে না। কারণ পার্লামেন্ট ওত নেই হচ্ছে যে সে সংবিধানটাকে রক্ষা করবে, এবং কোর্ট ওত নেয় যে সে আসলে সংবিধানকে রক্ষা করবে। তাইলে যখন আপনার এটাকে পরিবর্তন করতে হয়, ব্যাপক কোনো পরিবর্তন করতে হলে এটার ক্ষমতা কেবলমাত্র জনগণের আছে, এবং জনগণ যখন আসলে কাউকে ভোট দিয়ে ক্ষমতা দেয় যে তুমি এটার সংস্কার করতে পারো, সেই সংস্কার পরিষদ এই জায়গাগুলির আসলে কি কি সংস্কার করবে এইটা নিয়ে দীর্ঘদিন আলাপ করছে। সেগুলিতে নোট অফ ডিসেন্ট আছে, আপনি বাদ রাখেন। যেটা আপনি করবেন, যেগুলিতে সবাই মিলে ঐক্যমত আছে, ধরেন আপনার 48টা পয়েন্ট, ধরেন 16টা পয়েন্ট আমরা সবাই একমত হয়েছি যেগুলি পরিবর্তন করব। এগুলির পরিবর্তন আসলে অ্যামেন্ডমেন্ট না, এগুলির পরিবর্তন সংস্কার। ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকার তো সবাই চাইছি, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে থার্ড লেয়ারে গিয়ে হয়তো বিএনপির একটা বক্তব্য হচ্ছে এরকম, আমাদের কাউন্টার প্রপোজাল আছে বা আরেকজন আছে, এটা ওই রকম না। তো সেই কিন্তু মোটা দাগে আপনি যে কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে এই ব্যাপারে তো কোনো ভিন্ন মত নাই। এই ঘটনাগুলি যখন আপনি সংবিধানে যুক্ত করবেন,
না কিন্তু তখন আমি বলছি, আমি শেষ করি, আমি একদম শেষ জায়গায় আছি। তখন আপনি সংস্কার পরিষদ হিসেবে যদি না করেন, অ্যামেন্ডমেন্ট আকারে করতে পারবেন। করলে কি হয়, ত্রয়োদশ সংশোধনীর যে ভাগ্য, পঞ্চদশ সংশোধনীর যে ভাগ্য, এই ভাগ্যটি আপনাকে বরণ করতে হবে। তাইলে এত রক্তপাতের পরে আপনি যেটা করতে চাইবেন, আপনার চেষ্টা করা উচিত যেটা যেন মোর সাস্টেনেবল হয়। আমি জানি যে এটা গেলে, কেউ কোর্টে গেলে আমি এটা টিকাইতে পারবো না। আমার তখন চেষ্টা করতে হবে যে এত রক্তপাতের পরে যেটা হচ্ছে, এবং সবাই মিলে আলাপ করে যদ্দূর, আমি কমন মিনিমাম ধরে আমার 3টা কোশ্চেন হয়েছে, আমি 48টা পয়েন্টে যাইতে চাই না, ধরেন 3টা পয়েন্টে সংস্কার পরিষদে বসে দেখা গেল যে এই 3টায় আমরা একমত ছিলাম, বাকিগুলিতে ভিন্ন মত আছে, ড্রপ ইট। সংস্কার পরিষদ বসে 3টাকেই যদি করে, তাহলে এই 3টা জিনিস সাস্টেনেবল হবে। ওটাতে কোর্টে গিয়া আপনি ইচ্ছা করলে একটা মামলা করে এটা ফেলে দিতে পারেন না। এইটুকু আসলে বিএনপি বোঝে না, বিষয়টা এরকম না। সালাউদ্দিন সাহেবের যেটা ধরেন, এখন পর্যন্ত আমরা বিএনপি থেকে কনস্টিটিউশন নিয়ে যে কথা বলছি, এটা কেবলমাত্র সালাউদ্দিন সাহেব বলছে। আমি যেটা দেখছি যে কনস্টিটিউশনে কথা বলার ক্ষেত্রে সালাউদ্দিন সাহেব একটা আমলাতান্ত্রিক, কনস্টিটিউশনকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারেন, উনি একটা আমলাতান্ত্রিক কন্টিনিউশনের জায়গা থেকে দেখছে। এরা যখন থাকে তখন এটা একটা বিপ্লবী জায়গা থেকে সব ফেলে দেবে একদম নতুন করে করবে। জামাতে ইসলামী যখন থাকে তখন একটা সুবিধাবাদী জায়গা থেকে, কোনটা ওর সাথে বললে ওর পক্ষে গেলে ওর লাভ হয়, কোনটা আরেকজন, ওইরকম ওর কোনো স্ট্যান্ডই নেই। কিন্তু পিপলের এরপরেও তো একটা কাণ্ডজ্ঞান থাকে না আমাদের মধ্যে। আমরা কেউ আর কেয়ারটেকারের বাইরে ইলেকশন চাইবো? আপাতত চাইবো না তো। আমরা কেউ কি চাইবো যে প্রাইম মিনিস্টার কোর্টকে ইয়ে করুক, নির্বাচন কমিশনকে প্রভাবিত করুক, কোর্টকে প্রভাবিত করুক? এটা চাইবো না তো। এটা বিএনপিরও চাওয়ার কিছু নাই, আমাদের কারোরই চাওয়ার। এই জায়গাগুলি যাতে সাস্টেনেবল হয়, সেইটার জন্য আসলে সংস্কার পরিষদে ওনাদের ওত নেওয়ার দরকার ছিল। এবং এটা ওরা নিবেও হয়তো, ওনারা যে নিবে না আমি এটা বলতেছি না, কিন্তু ওনারা যে প্রাথমিকভাবে এই যে নিল না, এইটা যে ওনারা ঘুরায় তারপরে সংবিধান থেকে আরে একটা সংসদে গিয়ে তারপরে তারা এটা পাশ করে তারপরে আসতে চায়, এর ভেতর দিয়ে প্রাথমিকভাবে যে আকাঙ্ক্ষাটা, যেটা আমি 180 দিনের মধ্যে করে ফেলবো, এই আকাঙ্ক্ষাটাকে বিলম্বিত করা হয়েছে এবং এটা আকাঙ্ক্ষার পরিপন্থী হয়েছে। আমি কোনো বৈধতা অবৈধতার প্রশ্ন তুলি নাই। আচ্ছা, অবৈধতার প্রশ্ন তুলবো যেটা বলছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে তারা আলাপই করতে পারতো অন্যদের কাছে। এবার তো একটা চমৎকার দৃষ্টান্ত হয়েছে যে আপনার ধরেন প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি আসলে গিয়ে অপোজিশনের বাড়িতে যাচ্ছেন, তাদের সাথে কথা বলতেছেন, এই আলাপটা করতে পারতো যে আমরা 7 দিন পরে করি এটা, আমরা বসি, ভালো হইতো। কিন্তু এটা একটা হতাশা তৈরি করছে। এবং এইটা আমি বলবো যে বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, আপনি ভোট দেখলে বুঝবেন। তাহলে বিএনপির আসলে সতর্ক হওয়া উচিত যে যেন তেনভাবে আসলে মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত না। যে তার ধরেন 2/3 মেজরিটি আছে, আমি ওনাদের দলকে বলছি, ওনাদের দলের চেয়ারপারসনকে আমি বলছি যে বাংলাদেশের ইতিহাসে ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে যারা আসছে, তাদের লিডারের জন্য, দলের জন্য এবং দেশের জন্য এটা কখনোই ভালো হয় নাই। আবারও এটা ঘটতে যেতেছে, সতর্ক থাকতে হবে। আচ্ছা, পরিষ্কার। ডাক্তার সায়ন্ত, যদি এই বিষয়টা নিয়ে যুক্ত করেন, সংস্কার পরিষদ এবং উচ্চ কক্ষ নিয়ে যে ধরনের একটা জটিলতা তৈরি হয়েছে, এটা কি মনে করেন যে দীর্ঘমেয়াদী একটা সমস্যার জিয়ে রাখা হলো? সেরকম হয়তো হবে না। পলিটিক্স একটা ট্রিকি গেম, তো সে ট্রিকি গেমে এক একজনকে বাঁধতে চায়, কেউ আবার একটু ফাঁক ফোকর খোঁজে সেখান থেকে বেরিয়ে আসার। বেসিক্যালি এই গণভোটের বিষয়টাকে ধ্বংস করেছে ঐকমত্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা হওয়া দরকার ছিল না এই কমিশন? না, দরকার ছিল না। সেটা একটা ইস্যু, আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। চতুরত সরকারের প্রধান এবং ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ আর প্রধান উপদেষ্টা দুজনেই বলছিলেন সব দল আলোচনা করে যে বিষয়গুলোতে একমত হবে সেটাকে আমরা জুলাই সনদে আনবো, বাকিগুলো রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে দিবে। শুধু এই জায়গাটায় থাকলে বিএনপির সঙ্গে এই দূরত্ব এবং এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচাল এটা হতো না। যখন এই কথা দেওয়ার পরে বিএনপি যেখানে নোট অফ ডিসেন্ট দিল, সেগুলা রাখবার কথা না, সেগুলোকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ওইখানে ইনক্লুডেড করা হলো। করে তারপর এমন একটা অবস্থা হলো বিএনপিকে ওইখানে ঘাড়ে ধরে সই করাবে। তারা এটা নিয়ে প্রশ্ন তোলা, যখন আলোচনা তুলছে, প্রশ্ন তুলছে, তখন সরকারের একটা অংশ এবং এনসিপি, জামায়াত সহ কিছু অন্য রাজনৈতিক দলগুলো তারা বিএনপিকে পোট্রে করা শুরু করলো স্টেট সংস্কার বিরোধী হিসেবে, যে বিএনপি সংস্কার চায় না।
অথচ বিএনপি যখন রাষ্ট্র মেরামতের 31 দফা দেয় তার আগে ম্যাডাম খালেদা জিয়া ভিশন 2030 দেন, তখন এইসব দলগুলো সংস্কার বানানটা ঠিক মতো শিখছে কিনা আমার সন্দেহ আছে। বিএনপি হলো ওইভাবে লিখিতভাবে অঙ্গীকার করা সংস্কার চাওয়া দল। হাসনাত কায়ুম ভাই 31 দফার সময় তো তার ইনভলভমেন্ট ছিল, 27 দফা বিএনপি করলো এবং এদের সবার পরামর্শ নিয়ে কিন্তু 31 দফা করা হলো এবং ওই 27 দফাকেও কিন্তু কোথাও কোথাও সংযোজন বিয়োজন করা হলো। তার মানে বিএনপি নিজেরাই সংস্কারের প্রস্তাবক এবং এদের সবার মতামত নিয়ে 31 দফা করলো। তার বেশিরভাগই এখানে আছে, কিন্তু সরকার ট্রিকি গেম খেললো অন্য কারোর প্ররোচনায় অথবা নিজেরাই উদ্যোগী হয়ে বিএনপিকে বাঁধবার জন্য। বিএনপি তখন দেখে এটা যদি সই না করে শেষ পর্যন্ত নির্বাচনটা ভণ্ডুল যারা করতে চায় তারা এইটাকে ইস্যু করে নির্বাচন ভণ্ডুল করবে, সরকার সুবিধা গ্রহণ করবে একটা অংশ। সে কারণে বিএনপি নোট অফ ডিসেন্ট রাখা সত্ত্বেও শেষ পর্যন্ত শুধু নিজেরা সংস্কার বিরোধী এই তকমাটা লেপটে দিতে না পারে এবং নির্বাচনটা হয়, সে কারণে সই করলো পরিস্থিতিতে বাধ্য করলো বিএনপি, তারপরে বাধ্য করলো সই করতে। তারপরে বিএনপি জনগণের কাছে কিছু বার্তা স্পষ্ট করলো, নির্বাচনী ইস্তেহারে বলল আপার হাউসে পিয়ার আমাদেরকে আপনারা রায় দিলে আমরা করব না। ওইখানে 48টার মধ্যে একটা, জুলাই সনদের 84টা, গণভোটে 48টার পয়েন্টের উপরে ভোট। আর এখানে বিএনপি সরাসরি এক লাইনে বলে দিল যে আমাদেরকে আপনারা রায় দিলে আমরা আপার হাউস পিয়ার পদ্ধতিতে করব না, আমরা আসন প্রাপ্তির অনুপাতে করব। আমরা ওইখানে থাকলেও আমরা একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না, এটা আমরা মানব না। তো বিএনপি তো জনগণের কাছে স্পষ্ট করে দিল অবস্থান, জনগণ বিএনপির স্পষ্ট অবস্থান জেনেই তো তাদের রায় দিল। এখন বিএনপি যেই মানে দূরত্বটা তৈরি হয়েছে তার রেশ হচ্ছে এইটা যে এই দলগুলি আবার যদি এখানে তারা শপথ পরে ওইখানে যায়, ওইখানে গিয়েও এইসব নানানভাবে ঝামেলা পাকাবে। তাতে বিএনপি সময় নিচ্ছে, তারা সংসদ হবে, সেখানে তারা একবারও বলেনি আমরা শপথ নিব না, যে তারা 2টা শপথ নেওয়ার জন্য জনগণ তাদের রায় দেয় নাই, তাদেরকে রায় দিয়েছে এমপি হিসেবে নির্বাচিত হয়েছে, তারা এমপি হিসেবে নিয়েছে। এখন সংসদে সবাই মিলে আলোচনায় আসুক, এটা পাস, সুতরাং বিএনপি তার জায়গায় ঠিক আছে, আবার করব। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে শেষ করতে হচ্ছে কড়া আলাপ আজকে এ পর্যন্ত। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।